আমাদের সংসারটা না খুব সুন্দর চলছিল। আমি সাথী আর আমার হাজব্যান্ডের নাম সুজয়। সে কিনা এখন পড়ায়, বর্তমানে সে একটা প্রফেশনে আছে, শিক্ষকের প্রফেশনে আছে। সে শিক্ষকতা করেই আমাদের সংসার চলে বলতে পারো। কোনো চাকরি পায়নি, বাড়িতেই পড়ায়, প্রচুর স্টুডেন্ট তার। অনেক কম বয়স থেকেই সে পড়ানো শুরু করে এবং বর্তমানে সে অনেকটা জনপ্রিয়তা লাভ করে, যার কারণে তার এখন প্রচুর স্টুডেন্ট, তার স্টুডেন্টের কম নেই। সবার মুখে সুজয় স্যার, সুজয় স্যার স্যার এতটাই চেনে। আমাদের সংসারটা না খুব সুন্দর কাটছিল। আমার একটা ছোট্ট মেয়ে আছে, ছোট্ট একটা পরী, আমার একটা ছোট্ট পরী আছে। তো সে, আমি আর আমার ছোট্ট পরীকে নিয়ে আমাদের সংসারটা খুব ভালো চলছিল। আমি খুব সুখী ছিলাম। আমার নিজের কোনো কিছু ছিল না। আমার নিজের বাড়িতে একটু বিজনেস ছিল ছোটোখাটো। আমার একটু শাড়ি, নাইটি, মেয়েদের কসমেটিক্স, এভরিথিং এগুলো আমি সেল করতাম বাড়িতেই। যদি কেউ আসতো আমার থেকে নিত। এভাবেই চলছিল জীবনটা। আর বাবা মার অপছন্দেই আমি সুজয়কে বিয়ে করি, কারণ আমিও সুজয়ের কাছে একটা টাইম পড়তাম। পড়তে পড়তেই আমাদের ভালোবাসাটা হয় এবং আমাদের বিয়ে, তারপর এই পরিণতি, বাচ্চা কাচ্চা। কিন্তু সমস্যাটা হয়ে গেল, আমাদের জীবনে ঝড়টা না ঠিক তখনই চলে আসলো। অজান্তেই আমার জীবনে একটা ঝড় চলে আসলো, যেটা কিনা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে সুজয়, হ্যাঁ আমাদের হয়তো শিক্ষক আর ছাত্রের সম্পর্কের থেকেই আমাদের সম্পর্কটা তৈরি হয়, আমাদের বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এই সম্পর্কটা শুধু আমার জন্যই, আর কারোর জন্য নয়। আমি ভাবিনি যে এই সম্পর্কটা ফের আবারও অন্য কারোর সাথেও তৈরি হতে পারে। তো সেটাই ঘটলো। আর এর এর ঘাটতিটা এমন হয়ে দাঁড়িয়েছে, এখন বর্তমানে আমি আলাদা আছি সুজয়ের থেকে। আমি একটা ডিভোর্সি, আমি সুজয়ের থেকে ডিভোর্স নিয়ে নিয়েছি। আমি আলাদা থাকি, আলাদা নিজে একটা কাজ করি, জায়গা একটা মলে কাজ করি, মলে কাজ করে আমার মেয়েটাকে নিয়ে আমি চলছি। হ্যাঁ, বলতে পারো আমি খুব খারাপভাবেই চলছি, কারণ মলে কাজ করলে হার্ডলি 7 থেকে 8 হাজার টাকা মাইনে দেয়। সেই 7 থেকে 8 হাজার টাকা মাইনে নিয়ে আমাদের সংসারটা কীরকমভাবেই চলতে পারে। চলো ফ্ল্যাশব্যাকে আসি। কী এমন হলো যে সাথী সুজয়কে ডিভোর্স দিয়ে দিল? কী এমন হলো যে সুজয় কিনা, যে সাথীকে এত ভালোবাসতো, সেই সাথীর থেকে মন উঠে গেল সুজয়ের? হঠাৎই সুজয়ের কাছে নিশা নামক একটি মেয়ে ভর্তি হয়। সুন্দরী, খুব সুন্দর ফিগার। সুজয়ের বরাবরই স্লিম ফিগারের মেয়ে খুব পছন্দের ছিল, খুব ভালোবাসতো। সেটা আমি জানতাম, সিক্রেটলি সেটা আমি জানতাম, কিন্তু আমি কখনো প্রকাশ করিনি। তো আমি বিয়ের পরেও স্লিম ছিলাম, কিন্তু একটা বাচ্চা হওয়ার পরে না আমি না নিজেকে ধরে রাখতে পারিনি। একটা বাচ্চা হওয়ার পরে আমি না নিজেকে ধরে রাখতে পারিনি। আমার ফিগারটা খুবই বাজে হয়ে যায়। আমার বর্তমানে ওয়েট হয়ে যায় 76, মানে 76 কেজি। তো সেটা তো অনেকই। তো এইভাবেই সুজয়ের হয়তো আমাকে আর পছন্দ হতো না। ওই নিশা নামক মেয়েটার, স্লিম ফিগারের মেয়েটাকেই পছন্দ ছিল। সেটা আমি প্রথমে না বুঝতে পারিনি। নিশা আমার কাছে এসে অনেকবার বোঝার চেষ্টা করেছে, বলার চেষ্টা করেছে, সাথে দিদি দেখো এই ব্যাপার। আমি শুনিনি কখনো মিথ্যে কথা। আমি ওকে বাজে কথা বলেছি, ওকে বাজে জায়গার মেয়ে বলেছি যে তুই এখানে করতে এসে আমার আমার বরটাকে তুই বাজেভাবে ইয়ে করছিস। আমি ওকে বলেছি যে তুই আমার বরকে সিডিউস করছিস, কিন্তু উল্টো যে আমার বর ওকে দিনের পর দিন, রাতের পর রাত সিডিউস করেছে, তাও আবার পিল খাইয়েছে। সব সময় ওকে আনওয়ান্টেড পিল খাওয়ানো হতো। তো নিশা সেটা খেতেও মুখ বন্ধ করে। আমি এগুলো কিছু জানতে পারিনি, এগুলো আমি পরে জানতে পারি। তো নিশার সাথে হঠাৎই সুজয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। নিশা জানতো তার ঘরে বউ রয়েছে, তারপরও তৈরি হয় না, কারণ তাকে স্যারই সিডিউস করে। স্যার রীতিমতো ওকে আলাদা করে ক্লাস নেয়, ওকে আলাদা করে ডাকে, দুপুরবেলা ডাকে। আমি অবাক হয়ে যাই যে কী ব্যাপার, তুমি দুপুরবেলা না ঘুমিয়ে এখন ক্লাস নিতে যাচ্ছ? না, নিশার একটা পরীক্ষা আছে, ওটাও না বুঝতে পারছে না ওই অঙ্কটা। আমার ওকে এই অঙ্কটা বোঝাতে হবে, বা আমার ওকে এই বাংলার এটা পড়াতে হবে, ও না এই গ্রামারটা বুঝতে পারছে না। ঠিক আছে, আমার মনে তো পাপ নেই, আমার সাদা মনে কাদা ছিল না। আমি ভাবতে পারিনি যে আমার এই চরিত্রবান সুজয়টা হঠাৎ করে চরিত্রহীন হয়ে যাবে। সেটা তো আমি কল্পনা করতে পারিনি। তো হঠাৎই নিশার সাথে সুজয়ের সম্পর্কটা অনেকটা ভাবেই ঘনিষ্ঠ হয়ে যায় এবং একদিন দুপুরবেলাতেই ওরা ঘরের মধ্যে খুব খুব গভীরভাবে ঘনিষ্ঠ হয়ে যায়। সুজয় সেটা আমাকে জানতেও দেয়নি, আমিও জানতে পারিনি, কারণ আমার মেয়েকে নিয়ে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়তাম। তো আমার এটা জানার বাইরে ছিল, পুরোপুরি অজানা ছিলাম। তারপরও নিশা আমাকে কিছু জানায়নি। তারা ভেবেছিল যে এইভাবেই চলবে এবং এইভাবেই চলতে চলতে তারা নাকি একদিন এখান থেকে পালিয়ে যাবে। এই ডিসিশনও নেওয়া হয়ে গিয়েছিল, তবুও না আমি না সেটা জানতে পারিনি। আমার এখন এতটা খারাপ লাগছিল যে যখন জানতে পেরেছিলাম যে আমি কতটা গাধা, কতটা মূর্খ ছিলাম, আমি কতটা মূর্খ ছিলাম যে আমি জানতেই পারলাম না। না, হঠাৎ করে নিশা প্রেগনেন্ট হয়ে যায়। তারপরেই ব্যাপারটা আমি জানতে পেরে যাই। তো নিশা প্রেগনেন্ট হওয়াতে সুজয় সেই প্রেগনেন্সির দায়িত্ব নেবে না। সুজয় আমার বর বলেই দিয়েছিল নাকি ওকে যে আমি এসবের দায়িত্ব নিতে পারবো না, তুমি এটা অ্যাবর্শন করে ফেলো, এটা অসম্ভব, আমার বউ জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আমাকে এই ভয়টা পেত। তো নিশা করতে চায়নি অ্যাবর্শন, কারণ নিশার মানে ইচ্ছা ছিল না যে অ্যাবর্শন করবে, কারণ নিশা তো সুজয়কে সত্যি ভালোবাসতো। আর নিশা ভেবেছিল যে তাদের ভালোবাসার প্রমাণ হিসেবে আমি এই বাচ্চাটাকে ইউজ করবো, ইউজ করে আমি ওদের ঘর ঢুকবো, ওদের ঘরে ভাঙবো, ওদের সংসারটা নষ্ট করবো। এটা নিশার প্ল্যান ছিল। তো নিশা একদিন রাতে হঠাৎই আমাকে ফোন করে আমাকে সবটা বলে যে দেখো এই ব্যাপার, আমাদের সম্পর্ক এত দূরে এগিয়ে গেছে এবং আমি প্রেগনেন্ট বর্তমানে। আমি রীতিমতো তো ওকে বিশ্বাস করিনি। আমাকে বিশ্বাস করাতে করাতে নিশার অনেকক্ষণ সময় চলে গিয়েছিল। আমি নিশার নাম্বার ব্লক করে দিয়েছিলাম। নিশার একটা অন্য বান্ধবী আমার কাছে এসেছিল নিশার ব্যাপারে কথা বলতে, যে দেখো সাথী দিদি, এগুলো সব সত্যি কথা, এগুলো তোমার হাজব্যান্ড করেছে। এবং সেই টাইমে আমার হাজব্যান্ড বাড়ি ছিল না, অন্য জায়গায় একটা অন্য স্টুডেন্টকে পড়াতে গিয়েছিল। আমি তখনও বিশ্বাস করিনি, না এটা হতে পারে না, সুজয় এরকম কিছু করতে পারে না। কিন্তু ওরা না আমাকে কিছু প্রমাণ দেখিয়ে ফেললো। তখন আমি আর পারলাম না আটকাতে। নিশার সাথে সুজয়ের অন্তরঙ্গের কিছু মুহূর্তের ছবি আমাকে দেখিয়ে ফেললো। সেটা দেখে আমি বিশ্বাস করলাম এবং এটাও জানতে পারলাম নিশাকে নাকি সবসময় আনওয়ান্টেড পিল খাওয়ানো হতো এবং খাইয়ে তাকে অত্যাচার করা হতো। কখনো কোনো রকম কোনো প্রোটেকশন ইউজ করা হতো না। ওর সাথে খুব খারাপভাবে যৌন নির্যাতন করা হতো।
আমাকে এই কথাগুলো বলা হয় এবং আমি তো শুনে অবাক হয়ে পড়ি যে বাহ, আমার বর এরকমও কিছু করতে পারে। মানে একবার জাস্ট তোমরা কল্পনা করো তো, যার বর এরকম কিছু করছে সেই কথাটা অন্যের মুখ থেকে শোনাটা ঠিক কতটা কঠিন। আমার সাথে কিন্তু কখনো এরকম কিছু করেনি ও, কখনো আমাকে না কখনো বলেছে যে তুমি আনওয়ান্টেড পিল খাও, বা কখনো আমার সাথে এভাবে নির্যাতন করেছে। আমাকে তো ভালোবেসেই আমার কাছে আসতো, ভালোবেসেই আমাকে আদর করতো। আমাকে কখনো বুঝতে দেয়নি যে সে কিনা আমার আড়ালে আমার একটা ছোট্ট বোনের মতো একটা মেয়ের সাথে সে এরকম কিছু করলো। আমি তো কল্পনা করতে পারছিলাম না। আমি ডিরেক্ট ওকে নিয়ে পুলিশের কাছে গেলাম, গিয়ে কেস করলাম। কেস করার পরে ফিরে আসলাম। বাড়ি ফিরে আমি সুজয়কে সবটা বললাম যে এই ব্যাপার। সুজয় তখনও বলে যাচ্ছে যে না, ও ওকে মিথ্যে কথা বলছে, এটা হতে পারে না, ওর নামে ফাঁসাচ্ছে ওকে, ওর বাড়ি গাড়ি সম্পত্তি পছন্দ হয়েছে, ওর ফ্ল্যাটে থাকবে সেই কারণে এসব করছে, রীতিমতো তোমার আমার সম্পর্কটা নষ্ট করার জন্য এসব করছে। সাথী তুমি প্লিজ বিশ্বাস করো। তখনও আমাকে এইভাবে বলছে। এদিকে ও তো জানে না যে আমি ওর অন্তরঙ্গের মুহূর্তের সব ছবিগুলো দেখে ফেলেছি। ততক্ষণে সবটা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে ওর আর নেশার মধ্যে সত্যিই সম্পর্ক ছিল। একটা ছাত্রীকে ও ছাড়লো না। মানে ওর ক্যারেক্টারটাই এরকম ছিল। আমিও যখন আমার সাথে যখন এরকম কিছু করলো তখনও আমি ছাত্রীই ছিলাম। আর হ্যাঁ, এটা সত্যি কথা, আমার বিশ্বাস করতে অসুবিধা হয়নি একটাই কারণ হচ্ছে আমিও বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। আমিও ওর সাথে যখন স্টুডেন্ট হিসেবে ওর কাছে পড়তে যেতাম, আমিও সেম, আমার সাথেও তাই হয়েছিল, যার কারণে ও আমাকে বিয়ে করেছিল। কিন্তু এটা ঠিক আমাকে বিয়ে করতে অস্বীকার করেনি, কারণ ও আমাকে নাকি খুব ভালোবাসতো। তো ভালোবাসার প্রমাণ তো আমি এখন নিজের চোখে আমিও দেখতে পাচ্ছি, আর তোমরাও সব দেখতেই পারছো। আমি আর পারলাম না, আমি আর কোনো উত্তর দিলাম না। আমি ডিরেক্ট ডিভোর্স পেপার আনলাম এবং আমি ওর সাথে ডিভোর্স করলাম, করে আমি আমার বাড়িতে চলে আসলাম। এবং তা বলে আমি চুপ করে যাইনি। এরকম ছেলেদের শাস্তি হবে না এটা তো কোনোদিনও হতেই পারে না। আমি নিশার বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছি, আমি নিশাকে নিয়ে কেস করেছি, অনেক জায়গাতে গেছি, গিয়ে এখন নিশা অনেকটা ভালো আছে। হ্যাঁ, ওর বেবিটা আর নেই, অ্যাবর্শন করানো হয়েছে, কারণ এরকম একটা লম্পট ছেলের বাচ্চা নিশা রাখতে চায় না। নিশা এখন সেটা রিয়েলাইজ করে। নিশা প্রথমে রাখবে ভেবেছিল, কিন্তু আমি যা বলেছি, আমি ওকে বোঝানোর পর নিশা রিয়েলাইজ করেছে যে ঠিকই এরকম একটা লম্পট ছেলের বাচ্চাকে তার গর্বে রাখাটা উচিত হবে না। তো নিশা এখন স্টাডি করছে, পড়াশোনা করছে, ও খুব ভালো আছে। আর না, আমি ভালো নেই। আমি ভালো নেই কারণ একটা ছোট্ট 3 বছরের বাচ্চাকে সামলিয়ে একটা মলে কাজ করে সংসার চালানোটা খুব কঠিন। তো আমি কোনোদিনও তো ভাবতে পারিনি যে এরকম একটা সুজয় বলে ছেলের আড়ালটা এরকম হবে, বা এরা মুখোশের আড়ালে যে এদের এরকম একটা নোংরা চেহারা, সেটা তো আমি কোনোদিনও দেখবো, কল্পনা করতে পারিনি না। ওই জন্য আর নিজের পায়ে দাঁড়াইনি, পড়াশোনাটা ছেড়ে দিয়েছিলাম। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা পড়াশোনা ছাড়বে না, তোমরা পড়াশোনা করে যাও। তোমরা যতই শিক্ষিত, চরিত্র ভালো, এরকম ভালো কোনো ভদ্র সভ্য ছেলেকে বিয়ে করো না কেন, বলা তো যায় না কার মুখোশ কখন জীবনের কোন টাইমে খুলে যায়। তো প্লিজ তোমরা আগে নিজের পায়ে দাঁড়াও, ইন্ডিপেন্ডেন্ট হও, দেন তোমরা বিয়ে করো। যাতে যদি এরকমও জীবনে আমার মতো একটা সময় আসে তোমাদের যে না, এবার আমার হাজব্যান্ডকে ছেড়ে দিতে হবে, মুভ অন করে যেতে হবে, ওর সঙ্গে আর থাকা যায় না, আমি থাকতে পারছি না, শুধুমাত্র টাকার অভাবে আমি ওর সাথে রয়ে গেলাম, এই ব্যাপারটা যেন প্লিজ তোমাদের কারোর সাথে না ঘটে। আর যদিও বেরিয়েও আসি আমার কাছে, তখন এই সমাজে বাচ্চাটাকে মানুষ করা, ওকে মানুষ করাটা খুব ডিফিকাল্ট। মানে নিজেকে আর বাচ্চাটাকে একসাথে বড় করা, মানুষ করা। আমারও তো এখন জীবনের অনেকটা সময় এখনও বাকি রয়েছে, এই এতটা পথ আমাকে একা চলতে হবে। তো এগুলো তো খুব ডিফিকাল্ট। তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। গল্পটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর আমার পাশে দেখো একটু। কেমন লাগলো তোমাদের সুজয়ের সাথী আর নিশার গল্প? যদি গল্পটি ভালো লাগে প্লিজ আমাকে জানিও। কণ্ঠে পারো, কলমে পারো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।